অরুণাচল প্রদেশ, যাকে উদীয়মান সূর্যের দেশও বলা হয়। ব্যুৎপত্তিগতভাবে অরুণাচল প্রদেশ মানে ভোরের আলোয় পাহাড় এবং প্রদেশ মানে অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলে সূর্যের কিরণ সবার প্রথমে পতিত হয়। অরুণাচলের ডং নামক গ্রামে প্রথম সূর্যকিরণ এসে পড়ে। তবে আমাদের এবারের গন্তব্য ছিল পশ্চিম অরুণাচল প্রদেশ, মেনলি তাওয়াং সিটি। এই অরুণাচলের দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, পূর্বে মায়ানমার, উত্তর ও উত্তর পূর্বে চীন। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1129 কিলোমিটারের দীর্ঘ আন্তর্জাতিক সীমারেখা রয়েছে, যা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশ তার মনোমুগ্ধকর ভোরের আলোয় আলোকিত পাহাড়ের দৃশ্য বৈচিত্র্যকর, যা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য বিশেষ্য। আপনি যদি প্রকৃতির সাদা চাদর, ঠান্ডা তুষার, পাহাড়ের মলিনতায় ভালোবাসেন, তাহলে এখানে আপনাকে একবার হলেও আসতে হবে। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন যে টেম্পারেচার 32 ডিগ্রি সেন্টিগ্রেডটাও থাকে, আবার 4 ডিগ্রি সেন্টিগ্রেডও এখানে থাকে। এই সেলা পাস অরুণাচল প্রদেশের 13,200 ফিট উচ্চতায় অবস্থিত, যা আপনাকে আকর্ষণ করবে। এবং সুউচ্চ এই বিশাল বৌদ্ধ মূর্তি, যা তাওয়াং সিটিতে অবস্থিত, সেটাও দর্শনার্থীদের জন্য এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করবে। আর ভারতবর্ষের বুমলা পাস, যেটা ভারত চীনের সীমারেখা, সেই সীমারেখা 17,300 ফিট উঁচুতে অবস্থিত, যা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে অরুণাচল প্রদেশে। বছরের বিভিন্ন সময় এখানে ট্যুরিস্টদের আগমন করে থাকে। জায়গাটি তুষারপাত অবশ্যই আপনাকে স্বর্গের কাছে নিয়ে যাবে। শীত ঋতু অনিবার্য স্মৃতি সংগ্রহের সেরা সময় হতে পারে এই বুমলা পাস। অরুণাচল প্রদেশে সিরিজ আমরা শুরু করছি আজকের পর্ব। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আজকের এই প্রথম আমাদের এই চ্যানেলে একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে চলেছি। কোথায় যাচ্ছি খুব শীঘ্রই আপনাদের শেয়ার করছি। তার আগে বলি, আমাদের যে লাগেজ, আমরা যাচ্ছি কলকাতা থেকে প্রায় 1000 থেকে 1100 কিলোমিটার দূরে। এই প্রথম আমাদের জার্নি আপনাদের সাথে শেয়ার করছি। তো লাগেজটা দেখিয়ে দিই তোমাদের কীরকম লাগেজ হয়েছে। দেখো, এই কালারের লাগেজ এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি। এটা সাফারির, একটা মিডিল আর একটা হচ্ছে শর্ট, এই দুরকম সাইজ আছে। আর এটা হচ্ছে আমার গেজেট আছে, যেখানে ক্যামেরা, বিভিন্ন সরঞ্জাম এইসব রয়েছে। আর এটা হচ্ছে আমার পিট ব্যাগ, আর এটা অদিতির একটা পিট ব্যাগ। তো এই হচ্ছে আমাদের অল টোটাল লাগেজ। তো কোথায় যাচ্ছি চলো গিয়ে কথা হয়। এই যে উবের থেকে আমাদের গাড়ি এসে গেছে, তো চলুন গাড়িতে উঠি আর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে 1, 2, 3, 4, 5 আপ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, যেটা আমাদের আজকের গন্তব্য হবে হচ্ছে গুয়াহাটি। তো আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর আমাদের ট্রেন এই প্রবেশ করছে 9 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আমরা আজকের স্লিপার ক্লাসের জার্নি করব। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আজকের আমরা জার্নি করছি 1, 2, 3, 4, 5 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসে। আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি হচ্ছে অরুণাচল প্রদেশে। এই ট্রেনের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখন আমরা টিকিট কেটেছিলাম আজ থেকে 4 মাস আগে, তখন এর টাইমিংটা ছিল হচ্ছে বিকাল 3:55, কিন্তু এখন এই টাইমিংটা পরিবর্তন হয়ে গেছে বিকাল 4:05। আর এই ট্রেনের একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি ছোট্ট করে, সেটা হচ্ছে এই ট্রেনে দুটো দুর্দান্ত একটা ডিজিটের কাজ করে। একটা হচ্ছে ট্রেন নাম্বার 1, 2, 3, 4, 5 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। নাম্বারটা খেয়াল করো, 1, 2, 3, 4, 5। আর হাওড়া থেকে গুয়াহাটি
এর ডিস্টেন্স হচ্ছে 999 কিলোমিটার, 999। তো দুটো ডিজিটই খুব ইন্টারেস্টিং। আর এই হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে এই ট্রেন কভার করবে 999 কিলোমিটারের রাস্তা 18 ঘন্টায়। এটাই হচ্ছে হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার সব থেকে সুপারফাস্ট এবং কম সময় অতিক্রম করার ট্রেন। এই ট্রেনে টোটাল 23টা কামরা রয়েছে, যার মধ্যে 9টা রয়েছে স্লিপার ক্লাস, 5টা রয়েছে এসি থার্ড ক্লাস, একটা রয়েছে ফার্স্ট ক্লাস এবং একটা রয়েছে কুপ এবং প্যান্ট্রি কার রয়েছে। এখানে তোমরা যারা এখানে খাবার নিয়ে আসবে না তাদের জন্য কিন্তু ই ক্যাটারিং এর সিস্টেম রয়েছে এবং প্যান্ট্রি কার রয়েছে, অনবোর্ড ক্যাটারিং। তোমরা আইআরসিটিসি থেকেও বুক করে এখানে কিন্তু খাবারের অর্ডার করতে পারো। আর একটা মোস্ট ইন্টারেস্টিং তোমাদের বলে রাখি, এই ট্রেন তার যাত্রাপথে 13খানা হল্ট দেবে। সে আর এর থেকে দ্রুততম ট্রেন এই রুটে আর চলে না। সর্বোচ্চ গতিবেগ 130 কিলোমিটার পার আওয়ার, অ্যাভারেজ স্পিড 56 কিলোমিটার পার আওয়ার। তো চলো এবারে ট্রেন যাত্রা শুরু করুক, তারপরে তোমাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে দেবো। ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা স্লিপার ক্লাস বুক করবে, এই স্লিপার ক্লাসটা কিন্তু সামনের দিকে আছে, মানে যেদিকে লোকোমোটিভ লাগবে একদম হাওড়া স্টেশনের মাথার দিকে, সেই দিকটা হচ্ছে লোকোমোটিভ, সেই দিকে হচ্ছে স্লিপার ক্লাস থাকবে। আর একদম ফার্স্টে হচ্ছে জেনারেল থাকবে, জেনারেলের পরে স্লিপার এবং তারপরে প্যান্ট্রি কার এবং থার্ড এসি এবং লাস্টের দিকে থাকবে হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা। ঘড়িতে এখন ঠিক 4:07 আর সরাইঘাট এক্সপ্রেস রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের কোচ নাম্বার ছিল S3 আর সিট পড়েছিল একদম 79 আর হচ্ছে 80, যেটা হচ্ছে একদম টয়লেটের সামনে, কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আমাদের S3 কোচে তোমাদের দেখাই, আমাদের সিট পড়েছে হচ্ছে 79 আর হচ্ছে 80। এই যে অদিতি রয়েছে এখানে। আর এখানে ফেসিলিটি বলতে দেখো তোমাদের দেখিয়ে দিই, এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে, তোমরা মোবাইল এখান থেকে চার্জ দিতে পারবে। আর হচ্ছে ফ্যানের সুইচ আছে, আদার্স কিন্তু কিছু নেই। আর ঠিক এর উল্টো দিকে যদি তোমাদের দেখায় তাহলে দেখো এখানে হচ্ছে একটা আয়না রয়েছে এবং এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট দুখানা রয়েছে, যেহেতু এখানে 6খানা সিট সেই জন্য এখানে চার্জিং পয়েন্ট হচ্ছে দুখানা রয়েছে। আর এইদিকে হচ্ছে যেহেতু দুটো সিট সেই জন্য হচ্ছে সিঙ্গেল চার্জিং পয়েন্ট তোমরা পেয়ে যাবে। তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই, দেখো এই যে একটা আয়না রয়েছে আর এই একটা বেসিন, হ্যাঁ বেসিনে জল আছে। আর এটা হচ্ছে মোট একটা রয়েছে আর একটা ছোট্ট ডাস্টবিন রয়েছে, একটা এরকম চেন দেওয়া মগ রয়েছে দেখতে পাচ্ছ। আপাতত পরিষ্কার আছে, এরপরে ঠিক কিরকম হয় সেটাও তোমাদের আমি দেখাবো। একদম সামনেই দেখো তোমাদের দেখিয়ে দিই, এখানে একটা আয়না রয়েছে আর এখানে হচ্ছে ধোয়ার জন্য হচ্ছে বেসিন রয়েছে, ঠিক হচ্ছে টয়লেটের ঠিক সামনেই হচ্ছে এরকম। এখন অবধি তো ক্লিন রয়েছে, সবে ট্রেন ছেড়েছে, এরপরে কি থাকে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে তোমরা ট্রেনের স্পিডটা খেয়াল করো, স্পিডোমিটারে 123, 125, 126 এরকম, এবং সব থেকে হাইয়েস্ট গেছে দেখো 129 কিলোমিটার পার আওয়ার। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে বর্ধমানে, যেটা মিহিদানা স্মৃতিভঙ্গের শহর হিসেবে পরিচিত। এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 3 মিনিট।
5:12 আসার কথা ছিল, 5 মিনিট লেট করে 5:17 এসে পৌঁছে গেছে মিহিদানা শহর। আমাদের প্রথম হল্ট এই যাত্রাপথের সেটা হলো বর্ধমান জংশন। আচ্ছা, ট্রেনে যাত্রা করব আর এরকম ঝালমুড়ি, কটকটি, এরকম নানা জিনিস ট্রেনে উঠবে না আর সেটা খাবো না, তা কি হয় বলুন তো? আমরাও নিয়ে নিয়েছিলাম এরকম ঝালমুড়ি, যেটা প্রাইস ছিল হচ্ছে 20 টাকা। তবে ঝালমুড়ির টেস্টটা কিন্তু খুব দারুণ ছিল। আর এরপরে এই ট্রেনে কি ওঠেনি, চাদর, গামছা, সমস্ত কিছু, মানে যাবতীয় জিনিস আপনি কিন্তু এই ট্রেনে পেয়ে যাবেন। আর ট্রেন জার্নি মানেই তো একটা চা, তাই না? ট্রেনের সাথে চায়ের একটা অবিচ্ছিন্ন সম্পর্ক রয়েছে। এই চা 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 এইভাবে যে সাউন্ড, এটাই তো ট্রেন জার্নির মজা। ফ্লাইটের থেকে ট্রেন এখানেই আলাদা। এই জন্য আমার সবসময় ফ্লাইটের থেকে ট্রেন জার্নিকে এগিয়ে রাখে। বর্ধমান জংশন ছেড়ে যাওয়ার পরেই কিন্তু ট্রেনের ক্লিনিং স্টাফ যারা রয়েছেন তারা এসে কিন্তু কামরার জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেল, এবং এনারা কিন্তু প্রত্যেকবার এসে, মানে 1 ঘন্টা ছাড়া ছাড়া এসে কিন্তু কোচ ক্লিন করে দিয়ে যাচ্ছিল। জয় মা তারা, জয় তারা। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে তার গন্তব্যে, তৃতীয় হল্ট রামপুরহাট জংশনে। হাওড়া থেকে 206 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলাম। এর পরবর্তী স্টেশন হচ্ছে নিউ ফারাক্কা জংশন। এখানে এই রামপুরহাটে আজকের কালী পুজো, তো মা তারার কাছে আসতে পারিনি, কিন্তু মায়ের এই জায়গা, মায়ের এই স্টেশনে একবার অন্তত নেমে গেলাম। এবং আপনাদের সাথেও জানি এই ব্লগটা যখন লাইভ হচ্ছে তার অনেক দিন আগেই হয়তো কালী পুজো চলে গেছে। তো সে যাই হোক, জার্নি এখনো অবধি কিন্তু খুব সুন্দর। তবে আর একটা কথা বলে রাখি, এখানে যারা গ্রাউন্ড স্টাফ আছে, অর্থাৎ যারা ক্লিনিং করছে, তারা কিন্তু খুব ভালো। এবং এখনো অবধি কিন্তু ট্রেনেতে কোনো রকম টয়লেটে কোনো গন্ধ নেই, এবং ক্লিনিং খুব ভালো। এবং এখানে ট্রেনের গায়ে নাম্বার চিপকানো রয়েছে, আপনারা চাইলে সেই নাম্বারটায় কিন্তু ফোন করে যে কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে, যেরকম চার্জিং পয়েন্টে প্রবলেম হচ্ছে অথবা ক্লিনিং ভালো হচ্ছে না, তাহলে আপনারা কিন্তু সেটা জানাতে পারেন। তো চলুন এর পরের জার্নি আপনাদের সাথে শেয়ার করছি। এখন রাত হয়ে গেছে, তো বাইরে কিছু দেখাতে পাচ্ছি না। এরপরে খাবার অর্ডার করেছি, প্যান্ট্রি কার থেকে খাবার আসবে, এলে আপনাদের সাথে অবশ্যই তার কোয়ালিটি এবং খাবার শেয়ার করব। আপনাদের ঠিক যেরকমটা বললাম একটু আগেই, যে এটা আমি ফার্স্ট টাইম আমি ইন্ডিয়ান রেলওয়েজে দেখছি যে মে আই হেল্প ইউ ফর অনলি লাইট, ফ্যান অ্যান্ড মোবাইল চার্জিং পয়েন্ট। তো এই যে চার্জিং পয়েন্ট রয়েছে, যে ফ্যানের সুইচ, লাইট, অনেক সময় আমরা দেখি যে সেগুলো কাজ করছে না, বা এসিতে অনেক সময় প্রবলেম হয় যে এসি কমানো দরকার আছে বা এসিটাকে একটু বাড়ানো দরকার আছে। সেই সব ক্ষেত্রে যদি কারোর কোনো জানানোর থাকে, তাহলে আপনারা কিন্তু, এখন তো ম্যাক্সিমামই সব এজেন্সিকে দিয়ে দেওয়া হয়েছে, তো রেল এটা যে এজেন্সিকে দিয়েছে তাদেরই এই ট্রেনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তো আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে জানাতে পারবেন। তবে এই নাম্বারটা অনলি কিন্তু এই সরাইঘাটের জন্যই অ্যাপ্লিকেবল। ঠিক 9টা বাজতেই আমাদের খাবার, যেটা আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, সেটা সার্ভ করে দিয়ে গেল। যাতে ছিল হচ্ছে সাদা ভাত, 2 রকম সবজি, একটা ছিল হচ্ছে সোয়াবিনের সবজি আর একটা ছিল হচ্ছে পনিরের সবজি, তার সাথে ছিল হচ্ছে ডাল, আর একটা রসগোল্লা ছিল ছোট সাইজের, আর 2 পিস হচ্ছে রুটি ছিল। আর এই যে পনিরের সাইজটা একবার দেখে নিন, আমি দেখাই আপনাদের পনিরের সাইজ, আর এই হচ্ছে খাবার। বন্ধুরা, খাবারের রিভিউটা তোমাদের একটু দিয়ে দিই। তো তোমাদের দেখালামই, আমি হচ্ছে যে ভেজ থালিটা অর্ডার করেছিলাম, তো সেটা ছিল হচ্ছে 150 টাকা। তো এই খাবারের রিভিউ বলতে 2টো জিনিস আছে, একটা হচ্ছে খাবারের কোয়ান্টিটি আর একটা হচ্ছে খাবারের কোয়ালিটি। কোয়ান্টিটি ওয়াইজ চলো একজনের জন্য মেনেই নিলাম যে ঠিক আছে, তবু আমার মনে হয়েছে যে
ভাতের পরিমাণটা আরেকটু বেশি হওয়া দরকার ছিল, অবশ্য রুটি দুটো ছিল। আর কোয়ালিটির দিক দিয়ে যদি আমি আসি তাহলে আমার কিন্তু কোয়ালিটির দিক দিয়ে মোটেও ভালো লাগে, মানে বিলো অ্যাভারেজ। মানে রেলের প্যান্ট্রি কার্ডের খাবার যদি এরকম হয়, এবং সবচেয়ে বড় কথা যেহেতু একটা কমার্শিয়াল দিক আছে, আমি কিন্তু 150 টাকা দিয়েছি ভেজ মিলটার জন্য। তো 150 টাকার যে কোয়ালিটি হওয়া উচিত সেই কোয়ালিটি কিন্তু কোনোভাবেই আমরা পাইনি। তো এই ছিল আজকের ওভারঅল রিভিউ। এখন রাত হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজে, বাইরে আর কিছু দেখানোর নেই। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ বনগাইগাঁও স্টেশনে, যেটা আসামের প্রথম স্টেশন, আর এরপরেই হচ্ছে কামাখ্যা জংশন। বনগাইগাঁও স্টেশন ছাড়ার পর থেকেই ট্রেন যাত্রাটা যেন অপরূপ সৌন্দর্যে পরিণত হলো। দুদিকে তাকালেই সুউচ্চ পাহাড় শুরু হয়ে গেছে, এবং প্রথম সূর্যরশ্মি যখন পাহাড়ে পড়ে যে সানকিস করে, সেটা সত্যি অসাধারণ দেখতে লাগে। আর এরপরেই আসবে ব্রহ্মপুত্র ব্রিজ। এই ব্রিজটি আসাম তথা ভারতবর্ষে লংগেস্ট ফাস্ট ব্রিজ, যেটা 4920 কিলোমিটার দীর্ঘ। কলকাতা থেকে প্রায় 992 কিলোমিটারের জার্নি করে আমরা এসে পৌঁছে গেছি কামাখ্যা জংশন। এই ট্রেন কামাখ্যা জংশন ঢুকছে, তার আগে জাস্ট সিগনালে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের গন্তব্য হবে হচ্ছে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি আর কোথায় ঘুরবো, অরুণাচল প্রদেশের নানা রকম দেখার কিছু আছে, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। সো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওর পরের সিরিজটা অবশ্যই দেখবে, ইন্টারেস্টিং হতে চলেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কামাখ্যা জংশন স্টেশনে, আর এখান থেকেই আমরা আবার যাত্রা শুরু করব অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। তো সেখানে যাওয়ার জন্য আমাদের গাড়ি এই কামাখ্যা স্টেশনের ঠিক বাইরেই অপেক্ষা করছে। তো সেখানে গিয়ে আপনাদের দেখাবো। তবে আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই আর এটাকে বড় করব না। পরের সিরিজগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এর পরের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশের প্রথম ডেস্টিনেশন, যেটা হচ্ছে ভালুকপং। সেই ভালুকপং যাওয়ার সমস্ত যে সিনারি এবং যে সাইট সিইং এবং ভালুকপংয়ে আমাদের হোমস্টে, এই সমস্ত কিছু নিয়ে আসবো পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।